প্রকৃত অর্থেই ভালো থাকার অন্যতম উপায় হচ্ছে প্রত্যাশার পরিমাণ শূন্য রাখা। যার প্রত্যাশার স্তর যত শূন্য সে তত বেশি ভালো থাকে। আসলে মানুষের মধ্যে ভালো থাকার প্রবণতা অতি চিরন্তর। মানুষ ভালো থাকতে চায় বলেই মন্দের এত বিলাসিতা। আজকালকার সময়টাতে নিছক অর্থেই ভালো থাকাটাই গুরুত্বপূর্ণ। কে কোন পরিস্থিতিতে ভালো থাকার চেষ্টা করছে সেটা কোনো বিষয় নয়। আসসালামু আলাইকুম, আমি রিমা, যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটি আমি সকালের নাস্তার পর থেকেই শুরু করেছি। আর আজকে যে অফ ক্যামেরায় কত কাজ করেছি সেগুলো কোনো কিছু ক্যাপচার করিনি। এর আরেকটা কারণ হচ্ছে আজকে আমার কাজের আপা আসেনি। তো কাজের আপার কাজগুলো কিন্তু আমাকে করতে হয়েছে। সিঁড়ি পরিষ্কার করা, নিচে এই যে গ্যারেজ সেটাও পরিষ্কার করা, আর এই যে সব রুমগুলো কিন্তু আমি সকাল সকাল মুছে নিয়েছি। তবে আমি কিন্তু বসে মুছতে পারি না, লাঠি দিয়ে মুছে নিয়েছি। তো যাই হোক, রুমগুলো শুকিয়ে যাওয়ার পরে এখন আমি এই যে পাপোশগুলো জায়গা মতন রেখে দিচ্ছি। আপনাদের ভাইয়া আর আমার আব্বাজান দুজনেতে গেল বাজার করতে। তো তারা বাজার নিয়ে আসার আগে সব কাজ কিন্তু আমাকে গুছিয়ে নিতে হবে। কারণ যেদিন বাজার করা হয় সেদিন যে কি পরিমাণে একটা ঝামেলা মনে হয় আমার কাছে। তারপরে তো কাজের আপা আসেনি, আর এই যে কাজের আপারা হঠাৎ করে না বলে কয়ে আসবে না। একটু যদি আগে থেকে বলে দেয় তাহলে কিন্তু সুবিধা হয় যে আগে থেকে অনেকগুলো কাজ গুছিয়ে রাখা যায়। যাই হোক, কাজের আপাদের কথা আর চায়না প্রোডাক্ট দুটো কিন্তু একই জিনিস। তো এর মধ্যে কিন্তু ওই যে বলেছিলাম না, আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম, মানে আমি সকাল সকাল বিছানার চাদরগুলো কিন্তু সব চেঞ্জ করে নিয়েছি। আজকে 3টা রুমেরই বিছানার চাদর চেঞ্জ করেছি। তো চেঞ্জ করে সঙ্গে সঙ্গেই আমি ওয়াশিং মেশিনে চাদর দিয়ে দিয়েছিলাম, কারণ 2 দিন তো বৃষ্টি হয়েছে আর সকাল সকাল রৌদ্র দেখে ভাবলাম যে চাদরগুলো তাহলে মেশিনে দিয়ে দিই। চাদর পরিষ্কার করে আমি রৌদ্রে শুকিয়ে নিতে পারবো। তবে চাদর ছাদে দিয়ে আসার 1 ঘন্টা পরে কিন্তু এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল, মানে 10:30টার পর থেকে আবার বৃষ্টি শুরু হয়েছিল। তো যাই হোক, 12টার মধ্যে কিন্তু বৃষ্টি থেমে গিয়েছিল, তবে আমার কাপড়গুলো কিন্তু শুকিয়ে গিয়েছিল। যেহেতু মেশিনে কাপড় দিলে তো 80% শুকিয়ে যায়, হালকা একটু রৌদ্র লাগলে তো কাপড় শুকিয়ে যায়। যাই হোক, এখন কাপড়গুলো নিয়ে ছাদে যাব। এখনও কিন্তু তারা বাবা ছেলে আসেনি, আর আমিও চাচ্ছি যে তারা আসার আগে আমি সংসারের সব কাজগুলো গুছিয়ে নিব। আমার খুবই যত্নে করা সংসার। আমি জানি বিয়ের পর প্রত্যেকটা মেয়ে খুব যত্ন করেই কিন্তু তার সংসারটা সাজায়। তো এক এক করে কিন্তু আমি সব কাজ করে যাচ্ছি আর আপনাদের সাথে বকবক করছি। একদিকে তো কাজের আপা আসেনি, তার কাজগুলো কিন্তু আমাকে করতে হয়েছে। এই যে সিঁড়ি পরিষ্কার করা, গ্যারেজ পরিষ্কার করা। আপা তো শুধু আমার রুমটা মুছে দিয়ে যায়, আর যেদিন অনেক মাছ নিয়ে আসা হয় সেদিন আমার সঙ্গে একটু মাছ কেটে দেয়। তো মাঝে মধ্যে 2-একটা কাজ করানো হয়, কিন্তু সংসারে কি 1টা-2টা কাজ? কত তো কাজ থাকে, আমরা তো মেয়েরা জানি। তো সে কাজগুলো কিন্তু সব আমাকেই করতে হয়। আর আমার সব কাজ আপাকে দিয়ে করানোটাও ভালো লাগে না। কিছু কিছু কাজ আছে সে কাজগুলো আমি নিজের হাতে করতেই বেশি পছন্দ করি। আর একটু তাড়াহুড়ো করেই কাজ করছিলাম, কারণ তারা যদি বাজার নিয়ে আসে তাহলে কিন্তু এই কাজগুলো আমি গুছিয়ে নিতে পারবো না। তো ছাদে কাপড় দিয়ে এসেছি, আর সকালে কিছু কাপড় আবার দিয়ে এসেছিলাম, মানে 2 দিন ওই যে বৃষ্টি হয়েছিল, তো এই কাপড়গুলো একটু ভিজা ছিল, তা এগুলো কিন্তু খুব সকালেই ছাদে দিয়ে এসেছিলাম। তো ওই কাপড় মেলে দিয়ে আসার সময় এই কাপড়গুলো তুলে নিয়ে এসেছি। আর এখন এই যে কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতন গুছিয়ে রাখছি। কাজের আপাদের কাজ আর চায়না প্রোডাক্ট কেন বলছি জানেন? আপারা যখন ঘরটা পরিষ্কার করে ফার্নিচারের কোনায় ময়লা থাকলে সেটা মুছে নিয়ে আসবে না। মানে ঘরের কোনায় কোনায় যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু সুন্দর করে মুছে নিয়ে আসে না। আর আজকে যে আমার কত সময় লেগেছে ঘরটা মুছতে কি বলবো। আমি তো ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছতে আমার প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লেগেছে, কারণ আমার বাসাটা তো অনেক বড়। তো বকবক করতে করতে আমি কিন্তু দুপুরে রান্নাটা শুরু করেছি। আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে, সেগুলো অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। তো ওই যে একটু ফাঁকিঝুঁকিভাবেই কিন্তু ব্লগটা শেয়ার করেছি। সবসময় তো অনেক কাজ আপনাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম আজকে ওইভাবে আর বেশি কাজ আপনাদের সাথে শেয়ার করব না। দুপুরে রান্না করে তারপরে আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে আবার একটু ঘুরতে গিয়েছিলাম, তার কিছুটা অংশ একটু আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন একটা কথা বলি, এই যে আমার মাটির হিটারটা, আমি না আমার আগের চ্যানেল থাকতে এই চুলাটা শেয়ার করতে কি পরিমাণে যে লজ্জা পেতাম। তো চুলার বিষয় আমি একটু পরে বলছি। আজকে আমি দুপুরের জন্য কি কি রান্না করেছি সেটা একটু শেয়ার করছি। কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। অনেকের কাছে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে ভালো লাগে। আমার কাছে না কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই যে গরুর গোশত রান্না করেছি। গরুর গোশতটা তো আমি হিটারে রান্না করেছি, আর হিটারেই কিন্তু আমি কচুরমুখী আর চিংড়ি মাছ রান্না করেছি।
তো এক এক করে আমি 2টা রান্না করে নিয়েছি। এখন এই যে উপর থেকে একটু ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। এই ভাজা জিরা গুঁড়াটা ছিটিয়ে দিলে না আমার কাছে ভীষণ মজা লাগে তরকারিটা খেতে। আর আজকে আমি কি করেছি দেখুন, 2টা কড়াইতেই কিন্তু তরকারি এভাবে রেখে দিয়েছি, কারণ গরম করতে আবার সুবিধা হবে, পরবর্তীতে ওভেনে দেওয়ার আর প্রয়োজন হবে না, এজন্য ওইভাবে রেখে দিয়েছি। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করেছি অফ ক্যামেরায়। এখন কিন্তু আমরা বিকালের দিকেই যে ঘুরতে বেরিয়েছি, আমার সেই ভাবি বান্ধবী, তার হাজবেন্ড মানে আমার সেই ভাই, আপনাদের ভাইয়া আর আমার আব্বাজান, আমরা 5 জনই ঘুরতে বেরিয়েছি। পানি দেখতে যাব গ্রামের দিকে, যে বন্যা হয়েছে সেই দিকে। তবে এতদিন কিন্তু এদিকে আসতে পারিনি, এই রাস্তায় পানি ছিল, তো রাস্তা থেকে পানিটা একটু নেমে গেছে, এই জন্য আমরা ঘুরতে এসেছি। তো আমরা ঘুরতে থাকি আর চুলাটার বিষয়ে বলি। আমি তো মানে আমার আগের চ্যানেলে 2টা বছর কাজ করেছি, তো প্রথম 1 বছর না আমি চুলাটা শেয়ার করেছিলাম না, আমার ভীষণ লজ্জা লাগতো যে আমার চুলাটা দেখে আপনারা কী মনে করবেন, যে মাটিরে কী চুলায় রান্না করে। যাই হোক, অনেক কিছু চিন্তা করে না আমি চুলাটা শেয়ার করেছিলাম না। তো পরবর্তীতে আপনাদের ভাইয়ার উৎসাহ পেয়ে আমি চুলাটা শেয়ার করেছিলাম, আর সে আমাকে বলেছিল তুমি ভাইরাল না হলেও তোমার এই চুলাটা কিন্তু ভাইরাল হবে, আর সত্যি সেই কথাই হয়েছে। আমার চাইতে আমার আপুরা কিন্তু চুলাটা বেশি পছন্দ করেছে, কারণ প্রতিনিয়ত আমি এই চুলার বিষয়ে আপনাদের কাছ থেকে অনেক অনেক প্রশ্ন পেয়ে থাকি, আর কম বেশি কিন্তু আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো এই যে দেখুন, আমার ভাবি বান্ধবী আর আমি কিন্তু একটু একসঙ্গে দুজনে হাঁটছিলাম, তারপরে এই যে এই পাবলিকগুলা ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে ফিরে এসেছে। আমি আর আমার ভাইজান দুজনে কিন্তু রাস্তার পরে দাঁড়িয়েছিলাম। ওনারা গিয়েছিল শশা আনতে, পরের গাছে শশা ছিঁড়তে গিয়েছিল, যে দেখে একটা শশাও নেই গাছে। তো তারা কিন্তু ছ্যাঁকা খেয়েছে, তারপরে ব্যাকা হয়ে ফিরে এসেছে। তো যাই হোক, এখন আমরা একটা ভ্যান নিয়েছি, আর এই ভ্যানে করে আমরা গ্রামের দিকে যাব। তো এই যে দেখুন, যাদের বাড়ি ঘর পানিতে তলিয়ে গেছে তারা কিন্তু নৌকা কিনে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। তো ওনাকে জিজ্ঞাসা করছিলাম এই নৌকাটা কত নিয়েছে, তো বললো 5,000 টাকা। দূরে একটা স্কুল দেখা যাচ্ছে, দেখুন স্কুলটাও কিন্তু পানি উঠে গেছে। আর এরকম যে কত স্কুলে পানি উঠে গেছে, মানুষ এই যে রাস্তা থেকে যখন পানি সরে গেছে তখন এই রাস্তার পরে গরু ছাগল, তারপরে নিজেরাও পলিথিন টাঙিয়ে ছোট ছোট ঘর তৈরি করে তারপরে সেখানে বসবাস করছে। কি পরিমাণে যে একটা কষ্টকর বিষয়, মানে যেগুলো যে এতদিন মোবাইলে তারপরে হচ্ছে টিভিতে দেখেছি ভিডিওর মাধ্যমে, আর এখন সেগুলো নিজের চোখে দেখে এসেছি, তাও আমাদেরই থানার ভিতরে এই অবস্থা হয়েছে। তো যাই হোক, এই যে 2 পাশে যে পানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কোনো ঘের না, সব কিন্তু ধান ক্ষেত, আর এখন মনে হচ্ছে সব যেন বড় বড় ঘের। আর আমরা একটু এখন লোকালয়ের দিকে, মানে যেখানে জনবসতি আছে সেদিকে এসেছি। আর এই যে মানুষের বাড়িঘরগুলো দেখুন, সব বাড়িতে পানি। আর একটা বিষয় আমি খেয়াল করলাম, এই পানিগুলো কোনো দিকে যাচ্ছে না, মানে স্থির হয়ে রয়েছে। তাহলে এই পানিগুলো কিভাবে কমবে, আর তাদের এই কষ্টগুলো যে কবে মানে মানে তারা যে শান্তি পাবে। প্রত্যেকটা বাড়িতে পানি। বেশি খারাপ লাগছিল যে বাড়িতে বয়স্ক মানুষ রয়েছে, তারপরে বাচ্চা রয়েছে, ওই যে একটা বয়স্ক মহিলা যাচ্ছিল পানির ভিতর দিয়ে। তো আমি একটু একটু করে ক্যাপচার করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর যে গ্রামের দিকে অনেক পানি রয়েছে, মানে যেদিকে যাওয়া যাচ্ছে না, রাস্তা পানির নিচে রয়েছে, সেদিকে তো আমরা যেতে পারিনি। তো যখন আমি ক্যাপচার করছিলাম আমার যে এত পরিমাণে খারাপ লাগছিল, আর আল্লাহকে বলছিলাম আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো, এই যে পানির নিচে যে মানুষগুলো রয়েছে তাদের কষ্ট তুমি দূর করে দাও, আমিন। তো যাই হোক, এখন এই যে কালভারটার পরে দাঁড়িয়ে রয়েছি, এই কালভারটাও নাকি পানির নিচেই ছিল। মানে আপনাদের ভাইয়া তো প্রায় সময় এদিকে আসে, সে আমাকে বলছিল যে কিছুদিন আগে তো এই কালভারটারও পানির নিচেই ছিল। তো যেদিকে আমি তাকাচ্ছি সেদিকেই শুধু পানি আর পানি। তো কিছুটা সময় তো আমরা ওদিকে কাটিয়ে তারপর এসেছি আমাদের এলাকার কাছাকাছি সেই ভেলপুরির দোকানে। তো এই যে সবাই মিলে এখন ভেলপুরি খাচ্ছি, আর ভেলপুরিটা তো সত্যি অনেক মজার। সেই স্বাদ সেই স্বাদ। এত মজা কে? আবার দাও বাদ দাও। তো আমার ভাইজানের কাছে ভেলপুরিটা সেই স্বাদ লেগেছে, তাই তার সেই স্বাদ কথাটাও একটু আপনাদেরকে শুনিয়ে দিলাম। সত্যি ভেলপুরিটা না অনেক মজা। এর মধ্যে অনেকটা সময় কেটে গেছে, ভেলপুরি খেয়ে বাড়িতে এসেছি, বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে এখন আমি কিন্তু আমার ভাবি বান্ধবীর বাড়িতে এসেছি। আমার অনেক কাপড়ে দেখে বুঝে গেছে যে এটা তো আমার আপুর বাড়ি না। তো যাই হোক, ভাবি বান্ধবী আমাকে জোর করে নিয়ে এসেছে। বললাম যে আমি আগামীকাল আপনার ওখানে আসছি, কিন্তু কোনো মতেই সে আমার কোনো কথাই শুনবে না, এক্ষুনি তার সঙ্গে নাকি তার বাড়িতে আসতে হবে। আমাকে একটা স্পেশাল জিনিস খাওয়াবে। স্পেশাল জিনিস কি জানেন? দই।
আমি তো একটু দই পছন্দ করি, তবে মিষ্টি দই না, টক মিষ্টি দইটা আমি ভীষণ পছন্দ করি। তো বলল স্পেশাল জায়গার একটা স্পেশাল দই রয়েছে, আপনাকে এক্ষুনি যেতে হবে, খেতে হবে। তো যাই হোক, আমি আর আমার আব্বাজান এসেছি। তো ভাবি বান্ধবীর বাড়িতে এসেছি, ভাবলাম যে একটু আপনাদের সাথে আমার ভাবি বান্ধবীর বাড়িটাও শেয়ার করি। এখনও কিন্তু বাড়ির অনেক কাজ বাকি রয়েছে। ৩ তলার উপরে একটা ইউনিট কমপ্লিট করেছে, আর সামনের পাশের ইউনিটটা এখনও মানে বাকি রয়েছে। আস্তে আস্তে সম্পূর্ণ ইউনিটটাই সে গুছিয়ে নিবে। তো এই ইউনিটেরও কিন্তু একটা রুমের মানে ফ্লোরের টাইলসের কাজ বাকি রয়েছে। আল্লাহ ভরসা আস্তে আস্তে সব হয়ে যাবে। তো ভাবলাম যখন এসেছি একটু ক্যাপচার করি, আপনাদের সাথে শেয়ার করব। আর এখান থেকে আমি আজকে বিদায় নিব। ওভারঅল আমার ভিডিওটি কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্টসে জানাবেন, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি আপনাদের কাছে মনে হয় যে একটা লাইক পাওয়ার যোগ্য, তাহলে একটা লাইক অবশ্যই আমাকে দিয়ে যাবেন। ভুল করলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।